হিমালয়ের ছোট্ট দেশ নেপাল, যেখানে বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট আর স্নিগ্ধ শান্ত পাহাড়ি গ্রাম দেশটিকে সারা বিশ্বের কাছে আরও আকর্ষণীয় ও পরিচিত করে তুলেছে। তবে সাম্প্রতিক সময়ে দেশটি এমন এক রাজনৈতিক সংকটের মুখোমুখি যা আধুনিক ইতিহাসে বিরল। মাত্র কয়েক সপ্তাহ আগে যে বিক্ষোভ শুরু হয়েছিল কাঠমান্ডুর রাস্তায়, তা মুহূর্তেই রূপ নেয় সহিংস আন্দোলনে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের পর রাস্তায় যে আন্দোলন নামে সেটি চূড়ান্ত সহিংসতায় পৌঁছায়, যার জেরে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী, উৎখাত হয় সরকার। শুধুই কি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধই নেপালের সরকার পতনের কারণ, নাকি আরও গভীর ক্ষোভ রয়েছে জেনজিদের? সংকট শুরু হলো কিভাবে? আন্দোলন সহিংসতায় মোড় নেয় কিভাবে? আর নেপালের ভবিষ্যতেই বাকি, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি, ওমর ইনাল। মূলত অর্থনৈতিক দুর্দশা আর হতাশা থেকেই ক্ষোভ জমে উঠেছিল সাধারণ নেপালিদের। নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, জ্বালানি ও খাদ্যের ঘাটতি, তরুণদের জন্য কাজের সুযোগ নেই বললেই চলে। রাজনীতিবিদরা নিজেদের ক্ষমতার লড়াই নিয়ে ব্যস্ত, সাধারণ মানুষের সমস্যা সমাধানে নয়। আবার দেশের মানুষ দুর্দশায় থাকলেও রাজনীতিবিদদের সন্তানরা কিংবা স্বজনরা বিদেশে বিলাসী জীবন যাপনে মত্ত, জানিয়েও ক্ষোভ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মধ্যেই সরকার ঘোষণা দেয় রান্নার গ্যাস, পেট্রোল সহ প্রয়োজনীয় জিনিসের দাম আবার বাড়ানো হবে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন নেপালিরা, নেমে আসেন রাস্তায়। ছাত্র, শ্রমিক, কৃষক সবাই যোগ দেন ওই প্রতিবাদে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নেপো কিডস আন্দোলন। টিকটক ও এক্সে ভাইরাল হয় নেতাদের সন্তানদের বিলাসী জীবনযাত্রার ছবি, বিদেশ ভ্রমণ, ব্র্যান্ডেড পোশাক, প্রাসাদসম বাড়ি, যার সঙ্গে প্রবল বৈপরীত্য দেখা যায় দারিদ্রতা, বেকারত্ব আর দুর্নীতিতে জর্জরিত সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রাম। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী প্রচণ্ডের নাতনি স্মিতা দোহাল, আইনমন্ত্রী বিন্দু থাপার ছেলে সৌগত থাপা, সাবেক মন্ত্রী খতিওয়ারার মেয়ে মিস নেপাল শৃঙ্খলা এবং শের বাহাদুর দেউরার পুত্রবধূ শিবানা শ্রেষ্ঠা সবচেয়ে বেশি ট্রলের শিকার হন। নেপো কিডস হ্যাশট্যাগ ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গোটা নেপালেই। বিক্ষোভ যখন সারা দেশে ছড়িয়ে পড়ছে, তখন সরকার হঠাৎ করেই ফেসবুক সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নেয়। সরকারের যুক্তি, এসব প্ল্যাটফর্মে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরকারের বেঁধে দেওয়া সময়ে নিয়ম মেনে চলছে না বলেও অভিযোগ করা হয়। তবে জনগণের কাছে সরকারের এই সিদ্ধান্ত ছিল বাক স্বাধীনতায় আঘাত ও সমালোচনা ঠেকানোর চেষ্টা। ফলাফল, আন্দোলন শান্ত হওয়ার বদলে আরও বিস্ফোরক হয়ে ওঠে। বিক্ষোভকারীরা এক পর্যায়ে সরকারি ভবন দখল করে, মহাসড়ক অবরোধ করেন, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, থানায় ভাঙচুর চালানো হয়, হামলাও। পুলিশ আর একা সামলাতে না পেরে সেনাবাহিনীকেও নামানো হয়। সেখানেই ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনা, নিরস্ত্র মানুষের ওপর সেনাদের গুলি। নিহত হয় ডজন খানেক মানুষ। আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার ঝড় ওঠে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি চরম চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। রাজধানী প্রায় অচল হয়ে পড়ে, আন্তর্জাতিকভাবে নিন্দার বাড়তে থাকে। সরকার ভেঙে পড়ে, পার্লামেন্ট অকার্যকর হয়ে যায়। এক পর্যায়ে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি উঠলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। যদিও কয়েকটি গণমাধ্যম দাবি করে তিনি পদত্যাগ করেছেন, পরবর্তীতে দেখা যায় তিনি পদত্যাগ করেননি। সেনাবাহিনীর সঙ্গে প্রেসিডেন্টের এই পদত্যাগ নিয়ে দর কষাকষি হয়েছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। বরং নতুন অন্তর্বর্তী সরকার প্রধানকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি, যিনি নেপালের সাবেক প্রধান বিচারপতি। সুশীলা কার্কি মূলত একজন অরাজনৈতিক মুখ, যা চলমান রাজনৈতিক সংঘাত থেকে দূরে রাখবে বলে মনে করছেন অনেকে। তবে তার স্বামী দুর্গা প্রসাদ সুবেদী নেপালি কংগ্রেসের সদস্য। কার্কি অতীতে সরাসরি সংঘাতে জড়িয়েছিলেন মাওবাদী নেতা পুষ্পকমল দাহালের প্রচণ্ডের সঙ্গে। অর্থাৎ তিনি একদিকে নিরপেক্ষ বিচারপতির ভাবমূর্তি বহন করেন, অন্যদিকে তার অভিজ্ঞতা ও দৃঢ়তা তাকে জটিল পরিস্থিতিতে কার্যকর করে তুলতে পারে। এরই মধ্যে প্রধানমন্ত্রী আগামী 5 মার্চ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। নেপালের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শুধু প্রতীকী নন, তার উপরেই দেশের দায়িত্ব। নির্বাহী নেতৃত্ব, মন্ত্রিপরিষদ নেতৃত্ব দেয়া, প্রশাসন চালানো, নির্দেশ জারি করাও তার
আওতায় পড়ে। সম্মিলিত দায়বদ্ধতা যদি বলি, পুরো মন্ত্রিসভা সংসদের কাছে দায়ী, আর প্রতিটি মন্ত্রী ব্যক্তিগতভাবে দায়ী প্রধানমন্ত্রী ও সংসদের কাছে। মন্ত্রী নিয়োগ ও অপসারণেও ক্ষমতা রয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সুপারিশ করেন কারা মন্ত্রী হবেন, আর তার ইচ্ছায় মন্ত্রীদের পদে রাখা বা সরানো হয়। নির্বাহী কার্যাবলী সব সরকারি সিদ্ধান্ত সরকারের নামে জারি হয়, তা বৈধ করার দায়িত্ব অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। দেশে আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা অন্যতম দায়িত্ব নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। নতুন নির্বাচনের প্রস্তুতি নিশ্চিত করাও তার দায়িত্ব। সেনাবাহিনীর ক্ষমতার সীমা স্পষ্ট করতে হবে নতুন প্রধানমন্ত্রীকে। জনগণের আস্থা ফেরাতে দুর্নীতি দমন ও সংস্কার শুরু করাও তার অন্যতম দায়িত্ব। আবার তরুণদের জন্য বার্তা দেয়া, তাদের দাবি ও ক্ষোভ সরকার গুরুত্ব দিচ্ছে এমনটা বোঝানোও নতুন অন্তর্বর্তী সরকার প্রধানের অন্যতম দায়িত্ব বলে মনে করেন বিশ্লেষকরা। নেপাল আজ এমন এক সন্ধিক্ষণে, সামনে হয়তো অবাধ নির্বাচন যেখানে জনগণ নতুন নেতৃত্ব বেছে নেবে। আবার ভয়ও আছে, যদি সামরিক প্রভাব বেড়ে যায় তাহলে গণতন্ত্র আরও পিছিয়ে যেতে পারে, এমনটাই মত বিশ্লেষকদের। আন্তর্জাতিক বিশ্বও নজর রাখছে, কারণ নেপাল ভারত ও চীনের মাঝখানে দুই পরাশক্তির প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। তাই নেপালের সংকট শুধু দেশের নয়, গোটা অঞ্চলের জন্য বড় বার্তা বলেই মনে করেন বিশ্লেষকরা।